হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়তে যাচ্ছি বায়োলজির সম্পর্কে এবং আমার সবথেকে প্রথম ভিডিও হচ্ছে এটা। তো বায়োলজি যেটাকে আমরা জীববিদ্যা বলে থাকি বা ছোটোবেলায় যেটাকে পড়তাম লাইফ সায়েন্স বলতাম। আচ্ছা, বায়োলজি কথাটির প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী লেমার্ক। বায়োলজি কথার প্রবক্তা বিজ্ঞানী লেমার্ক এবং বায়োলজি কথাটি দুটি কথা থেকে এসেছে। কি দুটি কথা কি? একটা হচ্ছে কি বায়োস, একটা হচ্ছে লজস। অর্থাৎ বায়োস কথার অর্থ হচ্ছে জীব এবং লজস কথার অর্থ হচ্ছে বিদ্যা। অর্থাৎ জীবের সম্পর্কে আলোচনা করার যে বিদ্যাটা অর্থাৎ বইটা, সেই বইটার অধ্যয়নটাকে আমরা বলবো বায়োলজি অর্থাৎ জীববিদ্যা। জীববিদ্যার জনক অর্থাৎ পিতা। জীববিদ্যার সম্পর্কে যিনি প্রথম আমাদেরকে বুঝিয়েছেন উনি হচ্ছেন কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটলের সম্পর্কে ডিটেলস আমরা পরবর্তীকালে আলোচনা করব। আচ্ছা, এবারে আমাদের জানতে হবে যে জীব কাদেরকে বলা হয়। জীব কাদেরকে বলা হয়? তো একটু ভালো রকম যদি আমরা দেখি যে জীব উদ্ভিদ এবং প্রাণী দুই রকম প্রজাতিকেই বলে থাকি। আচ্ছা, তাহলে মোদ্দা বিষয় হচ্ছে যে জীব মানে কি? তাহলে জীব মানে হচ্ছে ওটাই যে না উদ্দীপকের প্রভাবে যারা সাড়া দিতে পারবে। অর্থাৎ আমি যদি এসে গুড মর্নিং বলতাম বা গুড নাইট বলতাম, যে টাইমে ভিডিওটা দেখি না কেন সেই টাইমেই আচ্ছা তো বললে কি না আমরা অবশ্যই রিপ্লাই বলতাম যে গুড মর্নিং। অর্থাৎ কি আমি আপনাদের সাপেক্ষে হচ্ছে উদ্দীপক এবং আমার সারাটা আপনি বিনিময়ে দিতে পারছেন যে না আপনিও গুড মর্নিং বললেন। অর্থাৎ প্রাণীরা সারা খুব দ্রুত দিয়ে দিতে পারে, কিন্তু আমরা উদ্ভিদের সরাসরি প্রত্যক্ষ করতে পারি না। যেরকম একটা ভালো উদাহরণ বলা যায় লজ্জাবতী গাছের পাতা। লজ্জাবতী গাছের পাতা আমরা যদি স্পর্শ করি সঙ্গে সঙ্গে মুদে যায়, অর্থাৎ উদ্ভিদেরাও সাড়া দেয়। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যারা চলন এবং গমন করতে পারে। আপনারা যদি চলন এবং গমনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে এসে বলবেন। তো যারা চলন গমন করতে পারে তাদেরকে একত্রে কী বলা হয়? জীব বলা হয়। আচ্ছা, তাহলে জীবের মধ্যে পড়লো উদ্ভিদ এবং প্রাণী। পরবর্তীকালে অর্থাৎ আমরা দেখছি যে না এই বিষয়টাকে দুটা ভাগে পরে বিভক্ত করা হয়েছে। একটা কি উদ্ভিদের সম্পর্কে যদি এক্সট্রা আমরা অধ্যয়ন করতে চাই তাহলে ওটাকে বলবো আমরা উদ্ভিদবিদ্যা। কি বলবো? উদ্ভিদবিদ্যা। তাহলে উদ্ভিদের সম্পর্কে অধ্যয়নটাকে কী বলবো? উদ্ভিদবিদ্যা। এবং প্রাণীর সম্পর্কে অধ্যয়নটাকে বলা হয় প্রাণীবিদ্যা, যেটাকে আমরা জুলজি বলি। আচ্ছা, আগের সময় উদ্ভিদকে লিস্টে রাখা হতো না, উদ্ভিদকে জীবের লিস্টে রাখা হতো না। তো সেই জন্যই বায়োলজির জনক যেহেতু অ্যারিস্টটল, বায়োলজির জনক হলো অ্যারিস্টটল, যেহেতু বায়োলজির জনক অ্যারিস্টটল তো জিওলজিরও অর্থাৎ প্রাণীবিদ্যারও জনক কে দাঁড়ায় গেছে? অ্যারিস্টটল। কিন্তু বোটানি বা উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস। উদ্ভিদবিদ্যার জনক কে? থিওফ্রাস্টাস। আচ্ছা, আমরা যেগুলো পড়বো কি না এগুলো যাতে একদম মাথায় ব্রেনে সেট হয়ে যায় এরকম করে পড়তে হবে। আচ্ছা, এবারে বায়োলজি পড়তে গেলেই কি না যেটা জিনিসের নিত্য প্রয়োজন সেটা হচ্ছে কি কোষের সম্পর্কে অধ্যয়ন করা, অর্থাৎ কোষের সম্পর্কে পড়া। কোষ না পড়লে কি না আপনারা যতটুকুনি বায়োলজি পড়ে নিন না কেন কোনো নলেজ অধিকার হবে না। আমাদের সারা শরীর যে নির্মিত সেটা হচ্ছে কোষ দ্বারাই, নির্দিষ্ট প্রকারের কোষ দ্বারাই নির্মিত। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন যেটার সম্পর্কে পড়তে হবে সেটা হচ্ছে কি কোষ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি সেল। কোষ অর্থাৎ ইংলিশে কি বলে থাকি? সেল বলে থাকি। আচ্ছা, এর সম্পর্কে অধ্যয়নটাকে আমরা বলে থাকি সাইটোলজি। কোষের সম্পর্কে অধ্যয়নকে কি বলবো তাহলে? সাইটোলজি। কোষের সম্পর্কে অধ্যয়নকে সাইটোলজি। আচ্ছা, কোষ মানে কি? কোষ মানে হচ্ছে আমাদের শরীরের গঠনগত ও কার্যগত একক। আমরা এই কথাটা হয়তো বুঝতে পারলাম না। আচ্ছা, আমি ভাঙায় দেওয়ার চেষ্টা করছি এই কথাটাকে। কীরকমভাবে? ধরে নিন আপনি একটা রড রাখলেন। রড রাখার পর এটাকে যখন আমরা মেশিনে পেশাই করার পর আমরা ক্ষুদ্র একটা অংশ পাবো কি না? পাবো। এই যে ক্ষুদ্র অংশ আছে এই অংশগুলোর মধ্যে আমরা যদি একটা অংশকে উঠাই নিই এটাকে আর পেশাতে পারবো কি না? তাহলে ওই যে লাস্টের অবস্থাটা, ওই অবস্থাটা কি আমাদের শরীরের মাধ্যমে যদি ভাবি, আমাদের শরীরকে যদি গুঁড়ো অর্থাৎ টুকরো করি তাহলে ওই যে লাস্টের অংশটা পাবো ওই অংশটাকে আমরা কি বলতে পারি? কোষ বলতে পারি। ওকে, অর্থাৎ তাহলে আমাদের শরীরটা একাধিক রকমের কোষ দ্বারা গঠিত। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে না তাহলে তো আমাদের শরীরে বিভিন্ন রকমের অঙ্গ আছে, তো বিভিন্ন রকমের কোষ দ্বারা গঠিত। যেরকম আমাদের শরীরটা একই রকমের কোষ দ্বারা গঠিত, যেরকম ত্বকটা, তাহলে ত্বকটার কথা যদি ভাবেন তাহলে ত্বক একই রকমের কোষ দ্বারা গঠিত, সেই জন্য দেখতে একই রকম। চোখ একই রকমের কোষ দ্বারা গঠিত, সেই জন্য দেখতে একই রকম। কান নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত, হাড় নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত, মাংসপেশি নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত। অর্থাৎ তাহলে এগুলোকে আমাদেরকে ক্রমান্বয়ে পড়তে হবে। আচ্ছা, তাহলে কোষকে আমরা কি খালি চোখে দেখতে পাবো? না, কোষকে খালি চোখে দেখতে পাবো না। কোষকে মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে দেখতে হয়, জুম করে বড় করে দেখতে হয়। এবারে এই কোষের সম্পর্কে ধারণা কিভাবে আসলো?
তো ইউরোপিয়ান বৈজ্ঞানিক রবার্ট হুক কি করছিলেন, মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে প্রথম কর্ককে দেখছিলেন জুম করে দেখতে মিলছে যে না, যেরকম মৌচাকের ক্ষেত্রে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, সেরকমভাবেই একটা উদ্ভিদের কাণ্ডেও বা উদ্ভিদের অংশেও ছোট্ট ছোট্ট গর্ত দেখতে পাওয়া যাচ্ছে। এবারে ওর মনে, রবার্ট হুক স্যারের মনে প্রচণ্ড পরিমাণে প্রশ্ন জাগলো যে কী ব্যাপারটা। তো তখন উনি নাম রাখে দিলেন যে না, এই জিনিসটা হচ্ছে ছোট্ট ছোট্ট গর্ত অর্থাৎ সেলুলাস, অর্থাৎ ছোট্ট ছোট্ট কুঠুরে ঘর। ওটারই নাম রাখে দিয়েছিল কি, সেলুলাস। পরবর্তীকালে ওটার নাম চলে আসছে কি, ছোট করে সেল। তাহলে কোষের খোঁজকর্তাকে রবার্ট হুক, কিন্তু উনি জীবিত কোষের খোঁজ করেন নাই, উনি খোঁজ করছিলেন মৃত কোষের। অর্থাৎ আমরা বলতে পারি যে না, রবার্ট হুকই হচ্ছে কোষের জনক। তাহলে কোষের জনক যদি আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে কি বলবো আমরা, যে না, রবার্ট হুক। এবারে পরবর্তীকালে যেহেতু উনি মৃত কোষ থেকে খোঁজ করলেন, এবারে ওই মৃত কোষই কোনো না কোনো এক সময় সজীব ছিল। তো এর খোঁজ করলো এসে প্রথম অ্যান্টনি ভন লিউয়েনহক। সেই জন্যই অ্যান্টনি ভন লিউয়েনহককে জীবিত কোষের জনক বলা হয়। তাহলে জীবিত কোষের জন্য কাকে বলবো, অ্যান্টনি ভন লিউয়েনহককে। কিন্তু এরা কোষের খোঁজ করে দিয়ে চলে গেছিল, খোঁজ করে দিয়ে চলে গেল, কিন্তু এর ঠিক ব্যাখ্যা দিতে পারলো না যে না, কোষের ভেতরে আবার কি রয়েছে। পরবর্তীকালে স্লাইডেন এবং সোয়ান এই দুজন বৈজ্ঞানিক মিলে এরা কোষের ভেতরে কি কোষীয় অঙ্গাণুগুলো আছে, কোষের বাইরে কোনো আবরণ আছে কিনা, এর সম্পর্কে কনসেপ্ট দিয়ে গেলেন কি, স্লাইডেন এবং সোয়ান। তাহলে স্লাইডেন এবং সোয়ান কার সম্পর্কে ধারণা দিল, কোষতত্ত্বের সম্পর্কে ধারণা, যে না, কোষের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া আছে এর সম্পর্কে একটা থিঙ্ক দিয়ে দিল কে, স্লাইডেন এবং সোয়ান। এবারে আমাদেরকে জানতে হয় যেটা সম্পর্কে, কোষের ডিপলি জানার আগে যেটা জানতে হয় সেটা হচ্ছে কি, যে না, যেগুলো জেনারেলি প্রচণ্ড পরীক্ষায় দিয়ে থাকে বিভিন্ন জবের, তো সেগুলো জানতে লাগবে কি, যেরকম পৃথিবীর সবথেকে বড় কোষ কি। আচ্ছা, আগে আমি বলে দিই বৃহত্তম, ক্ষুদ্রতম এবং দীর্ঘতম মানে কি। আচ্ছা, বৃহত্তম মানে সব থেকে বড় অর্থাৎ বড়, ক্ষুদ্রতম মানে ছোট্ট এবং দীর্ঘতম মানে লম্বা। তাহলে বৃহত্তম বড়, ক্ষুদ্রতম ছোট্ট, দীর্ঘতম লম্বা। তাহলে পৃথিবীর বৃহত্তম অর্থাৎ বড় কোষ কোনটা, উট পাখির ডিম অর্থাৎ অস্ট্রিচ এগ, যেটাকে ইংলিশে কি বলে থাকি, অস্ট্রিচ এগ। এবং পৃথিবীর সব থেকে ছোট কোষ যদি আমরা দেখি, মাইক্রোপ্লাজমা। এটা হচ্ছে কি একদম এককোষী একটা জীব, সব থেকে ছোট্ট জীব, সব থেকে ছোট্ট কোষ দ্বারা তৈরি। আচ্ছা, এবারে আমাদের জানতে হয় পৃথিবীর সম্পর্কে আমাদের যদি নলেজ রাখতে চাই, তাহলে সিম্পলি আমাদের শরীরের সম্পর্কেও নলেজ রাখা প্রয়োজন। আচ্ছা, আমাদের শরীরে অর্থাৎ মানব দেহের বৃহত্তম কোষ কোনটা, ডিম্বাণু। মানবদের সব থেকে বড় কোষ কোনটা, ডিম্বাণু, অর্থাৎ যেটা মেয়েদের শরীরে আমরা পেয়ে থাকি। এবং এদের সম্পর্কে ডিটেলসে আলোচনা বায়োলজিতে করা হবে যদি কন্টিনিউ ভিডিও দেখায়। আচ্ছা, এবারে মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটা, শুক্রাণু। মানবদেহের ক্ষুদ্রতম কোষ শুক্রাণু, যেটা ছেলেদের শরীর থেকে নির্গত হয়ে থাকে। এবং দীর্ঘতম কোষ কোনটি, স্নায়ুকোষ বা নিউরন। তাহলে আমাদের ব্রেনটা যদি বলে, ব্রেনটা কি দ্বারা নির্মিত, স্নায়ুকোষ অর্থাৎ নিউরন দ্বারা। অর্থাৎ তাহলে আমরা যদি ব্রেনকে খোলার পর জুম করলে দেখতে পাবো মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে যে না, লম্বা লম্বা প্রকৃতির এক ধরনের কোষ দেখা যাচ্ছে, যেটাকে আমরা কি বলছি, নিউরন বা স্নায়ুকোষ। সব থেকে লম্বা কোষ তাহলে স্নায়ুকোষ। আচ্ছা, এবারে আমাদেরকে যেটার সম্পর্কে জানতে হয় সেটা হচ্ছে কি, যে কোন অঙ্গটা আমাদের শরীরে সব থেকে বেশি পুনর্নির্মাণ করতে পারে অর্থাৎ রিজেনারেট করতে পারে। আমরা যদি দেখি আমাদের শরীরে সব থেকে বেশি যে পুনর্নির্মাণ করতে পারে সেটা হচ্ছে যকৃৎ। অর্থাৎ তাহলে যকৃৎ আমাদের শরীরের রাইট সাইডে থাকে, রাইট সাইডে পাঁজরের ঠিক নিচে অবস্থান করে। অর্থাৎ আমাদের যদি কোনো সময় কোনোভাবে যকৃতের আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে আমরা যকৃৎকে খুব সহজভাবেই পুনর্নির্মাণ করতে পারি, নিজে থেকেই করে নিতে পারে। ওকে, আচ্ছা, এবারে আমাদের জানতে হয় যে না, কোন অঙ্গটাতে সব থেকে কম পুনর্নির্মাণ করতে পারে। তো সব থেকে কম যেখানে পুনর্নির্মাণ করতে পারে সেটা হচ্ছে ব্রেইন অর্থাৎ মস্তিষ্কতে। সেই জন্যই আমরা হয়তো শুনেছি যে আমাদের শরীরের মধ্যে কোনো জায়গায় যদি টিউমার বা ক্যান্সার হয়ে যায়, সেটার কি বলবো, আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, কিন্তু ব্রেইনে একবার টিউমার বা যদি ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন যে টিউমার বা ক্যান্সার বিশাল একটা বড় জিনিস। না, আমাদের শরীরের কোষের অনিয়ন্ত্রিত মাত্রায় যদি বিভাজিত হয়ে যায় তাহলেই টিউমার বা ক্যান্সার হতে পারে। যদিও টিউমার প্রথম স্টেজে আসে, পরবর্তীকালে ওটাই ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা, এবারে প্রশ্ন আপনাদের জাগতে পারে যে না, পুনর্নির্মাণ হতে পারে দ্রুত আবার কম, এটার জন্য তাহলে কোষ কিভাবে সহায়তা করছে, তাহলে এটা জানার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এবারে যেহেতু পুনর্নির্মাণ মস্তিষ্কতে সব থেকে কম হয়ে থাকে,
সবথেকে কম হয়ে থাকে। সেজন্যই দেখবেন আমরা যখন বাইক চালাই কি না, বাইক চালানোর ক্ষেত্রে আমাদেরকে হেলমেট পরতে বলে। কারণ কি, আমাদের শরীরের একমাত্র অংশ যেই অংশটাতে পুনর্নির্মাণ হয় না, অর্থাৎ এখানে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যদিও আপনাদেরকে সেন্ট্রোজোমের সম্পর্কে ডিটেলস আলোচনাটা একটু পরেই করছি, ওকে। আচ্ছা, সেই জন্যই দেখবেন আমাদের ভারতের সংবিধান অনুসারে আর্টিকেল 21-এ বলা হয়েছে যে না, প্রাণ এবং দৈহিক সংরক্ষণ, অর্থাৎ আপনি আপনার নিজেরও জীবনটা নিতে পারবেন না। তো সুতরাং আমাদেরকে সবসময় সেফটিতে থাকা উচিত। তো একটু যদি আপনারা নিতে চান, স্ক্রিনশট নিতে চান, তাহলে নিতে পারেন। এখন তাহলে আমাদেরকে জানতে হবে যে না, ওই যে একটু আগে কথাটা আমি স্টপ করে দিয়েছিলাম, আমি যেটা কি কোষতত্ত্বের ধারণাকে দিয়েছিলাম স্লাইডার এবং সোয়ান, অর্থাৎ কি কোষের ভেতরে কি কি অঙ্গাণুগুলো আছে। এবারে আমাদেরকে জেনে নিতে হয় কোষের ভেতরে যেসব অঙ্গাণুগুলো থাকে ওগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু। কোষের ভেতরে অঙ্গাণুগুলোকে কি বলবো? কোষীয় অঙ্গাণু। আচ্ছা, এবারে আমাদের মনে বিশাল পরিমাণে প্রশ্ন জাগা উচিত যে না, প্রাণীর কোষ আছে, অর্থাৎ কি উদ্ভিদেরও কোষ আছে? হ্যাঁ, দুজনেরই কোষ থাকে এবং উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। তার মধ্যে একটা পার্থক্য হবে কি যে না, প্রাণী অর্থাৎ আমাদের শরীরের যে কোষগুলো হবে সেই কোষগুলো গোলাকার এবং উদ্ভিদের কোষগুলো চারকোনা টাইপের হয়ে থাকে, ওকে। তাহলে এর মধ্যে আর কিছু ডিফারেন্স নেই? অনেক কিছুর মধ্যে আরেকটা ডিফারেন্স যদি আমরা বলতে পারি যে না, প্রাণী কোষের কোষীয় অঙ্গাণুগুলো আকৃতিতে ছোট হয়, কিন্তু উদ্ভিদ কোষের কোষীয় অঙ্গাণুগুলো আকৃতি থেকে বড় হয়ে থাকে, ওকে। আচ্ছা, এবারে আমাদের ভালো রকম গভীরভাবে জানতে গেলে তখন আমরা অধ্যয়নে ঢুকছি যে না, কোষের ভেতরে যেসব অঙ্গাণুগুলো ছিল, অর্থাৎ কোষীয় অঙ্গাণুগুলো, এই কোষীয় অঙ্গাণুগুলোর সম্পর্কে। আচ্ছা, আমরা আসি এবার কোষীয় অঙ্গাণুতে। তাহলে আমি একটু এটা বোঝার সুবিধার্থের জন্য এটা আমি মিশিয়ে দিলাম, ওকে। আচ্ছা, আমরা বুঝি তাহলে কোষের বাইরের দিকে একটা অঙ্গাণু থাকে যেটাকে আমরা বলে থাকি কোষ পর্দা, ওকে। আচ্ছা, কোষ পর্দা কার কার থাকে? কোষ পর্দা উদ্ভিদেরও থাকে এবং প্রাণী, দুই রকম জীবের ক্ষেত্রেই থাকে, উদ্ভিদ এবং প্রাণী। আচ্ছা, কোষ পর্দা কি দ্বারা নির্মিত? কোষ পর্দা নির্মিত পিএলপি অর্থাৎ প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা। আমরা যদি মেইনলি দেখি তাহলে প্রোটিন দ্বারা নির্মিত। কোষ পর্দা তাহলে কি দ্বারা নির্মিত হলো? প্রোটিন দ্বারা। যেহেতু প্রোটিন দ্বারা নির্মিত, সেজন্যই আমরা হয়তো ছোটবেলা থেকেই দেখে আসছি যে না, আমরা যখন ক্লাস 1 থেকে চালু করে 4 পর্যন্ত পড়তাম, তখন আমরা স্কুলে যখন যেতাম কি না, আমাদেরকে খাওয়ানো হতো খিচুড়ি। কারণ খিচুড়ির সঙ্গে প্রচণ্ড পরিমাণে মিশ্রিত রাখা হতো কি ডাল, তার সঙ্গে সয়াবিন। কেন? কারণ এগুলোতে প্রচণ্ড পরিমাণে প্রোটিন মিলে থাকে। আর প্রোটিনের পরিমাণটা যত বেশি হবে, অর্থাৎ কোষ একটা কোষ থেকে ভেঙে দুটা কোষ। আচ্ছা, আমরা ছোট থেকে যে বড় হয়েছি, নিশ্চয়ই তাহলে কোষের বৃদ্ধি ঘটছে। কোষের বৃদ্ধি ঘটা মানে কি বড় হয়ে যাওয়া? না, কোষ যখন ম্যাচিওর হয়ে যায় অর্থাৎ বৃদ্ধি ঘটে, তখন একটি কোষ ভেঙে ওর মতোই সেম দুটি কোষের নির্মাণ ঘটে, ওকে। এটাকেই বলা হয় থাকে কোষের বিভাজন। তো কোষ বিভাজনের জন্য যেটা মাস্ট বি প্রয়োজন সেটা হচ্ছে কি প্রোটিন। যেহেতু কোষ পর্দা প্রয়োজন, সেই জন্য প্রোটিনের প্রয়োজন, ওকে। তাহলে প্রোটিন অবশ্যই শরীরে লাগে, না হলে দেখবেন যে শরীরের ঠিকঠাক বিকাশটা হয় না, শরীর ছোটই থেকে যায়, পেট বাইরে চলে আসে, যেগুলোকে আমরা ম্যারাসমাস রোগ বলে থাকি, ঠিক না? আপনারা হয়তো শুনেছেন। আচ্ছা, তাহলে কোষ পর্দা উদ্ভিদেরও থাকবে আবার প্রাণীরও থাকবে। কিন্তু একটু আগেই আমি বলেছিলাম যে না, আপনাদেরকে বলানো হয়েছিল যে উদ্ভিদ কোষ চারকোনা টাইপের হয় এবং উদ্ভিদ কোষের কোষীয় অঙ্গাণুগুলো, অর্থাৎ কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে কোষীয় অঙ্গাণু যেগুলো হয়ে থাকে ওগুলো কি শেপে অর্থাৎ আকারে বড় হয়ে থাকে, কিন্তু প্রাণীর ক্ষেত্রে ছোট হয়ে থাকে। এবারে উদ্ভিদের ক্ষেত্রে কিনা একটা এক্সট্রা করে আবরণী দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলে থাকি কোষ প্রাচীর, যেটা প্রাণীর ক্ষেত্রে থাকে না। এবারে আমাদেরকে যদি জিজ্ঞেস করে কেন থাকে না, তখন আমরা অ্যান্সারটা হিসেবে বলতে পারি যে প্রাণীর কোষীয় অঙ্গাণুগুলো ছোট হয়ে থাকে। পারলাম বুঝতে আমরা সবাই? আচ্ছা, তাহলে এই যে বাইরের দিকের অংশটা পাচ্ছি, এটাকে আমরা কি বলছি? কোষ প্রাচীর। কোষ প্রাচীর তাহলে প্রাণীর মিলবে না উদ্ভিদের মিলবে? অবশ্যই উদ্ভিদের পাওয়া যাবে। তা আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে না, কোষ প্রাচীর উদ্ভিদের পাওয়া যাবে। এবং এই কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, ওকে। সেলুলোজ এক প্রকারের কি? সেলুলোজ এক প্রকারের প্রোটিন, সরি আমার ভুল বলা হয়েছে, প্রোটিন না, শর্করা। তাহলে সেলুলোজ এক প্রকারের কি? সেলুলোজ এক প্রকারের শর্করা, কিন্তু এটা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং আরেকটা হয়ে থাকে পলিস্যাকারাইড। তো এটা কি পলিস্যাকারাইডের মধ্যে পড়ে এবং এটা আমাদের শরীর ভাঙতে পারে না, সেজন্যই আমরা গাছের ছাল খেতে পারি না।
ওকে। আচ্ছা, এবারে সেলুলোজ সম্পর্কে যদি আমরা ভালো রকম জানতে চাই, আমরা দেখতে পাই পেপার পড়ি। পেপার কি দ্বারা নির্মিত বলতে পারি? সেলুলোজ দ্বারা। টাকা কি দ্বারা নির্মিত বলতে পারি? সেলুলোজ দ্বারা। জামা কাপড় কি দ্বারা নির্মিত বলতে পারি? সেলুলোজ দ্বারা। ওকে, তাহলে আরও যদি ভালো রকম জানতে চান তাহলে আমরা গাছের ছাল দেখি কি না? রিয়ালিতে গাছের ছালটাই হচ্ছে কি, এই যে উদ্ভিদ কোষের যে বাইরের অংশটা আছে অর্থাৎ কোষ প্রাচীরটা, ওই কোষ প্রাচীরটা হচ্ছে কি গাছের ছাল। আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এবারে আমরা যাব কোষের ভেতরে অর্থাৎ কোষীয় অঙ্গাণুগুলোর সম্পর্কে অধ্যয়ন করতে। প্রথম যেটা কোষীয় অঙ্গাণু সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। প্রথম কোষীয় অঙ্গাণু কোনটা? মাইটোকন্ড্রিয়া। এর মানে যে প্রথম এটা না, আমি এই দিক থেকে বোঝানোর চেষ্টা করছি। প্রথম কোষীয় অঙ্গাণু কি হলো? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরে কি করে? আচ্ছা, আমরা খাওয়া দাওয়া খাই, খাওয়া দাওয়া খাওয়ার পরে এই খাওয়া দাওয়ার যখন হজম হয়, যখন ক্ষুদ্রান্তে গিয়ে যায়, ক্ষুদ্রান্তে পৌঁছালো, ক্ষুদ্রান্তে পৌঁছানোর পর এখানে শোষণ যখন করে, শোষণ করে যকৃতে পৌঁছায়, আর যকৃৎ তখন কোষে কোষে বিতরণ করে দেয়। তাহলে আমাদের শরীরে কি পৌঁছায় গেল? গ্লুকোজ পৌঁছালো। এই গ্লুকোজের সঙ্গে অক্সিজেন। আমরা প্রশ্বাস নিই কেন? যদি কেউ জিজ্ঞেস করে তো আপনি এই ভিডিও দেখে বলতে পারেন যে না, আমাদের প্রশ্বাস নেওয়ার মেইন কারণ হচ্ছে কি যে না, আমরা যখন প্রশ্বাস নিই এই প্রশ্বাস রক্তের সঙ্গে মিশে শরীরের কোষে কোষে গিয়ে পৌঁছায় এবং কোষে কোষে পৌঁছে গ্লুকোজের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটায় এবং গ্লুকোজের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটানোর ফলে এই ঘটনাটা প্রথম দেখছিলেন ক্রেবস নামক বৈজ্ঞানিক। সেই জন্যই এটাকে ক্রেবস সাইকেল বলি, কারণ এটা ক্রমাগত চলতেই থাকে। কারণ কি, আমরা তো আর শ্বাস প্রশ্বাস স্টপ রাখি না, তাই কি না? আচ্ছা, তাহলে গ্লুকোজের সঙ্গে অক্সিজেনের ক্রেবস সাইকেলের মাধ্যমে শক্তি উৎপন্ন করে। কতটা? 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। যেহেতু মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরে কোষের আমাদের শরীরকে শক্তি প্রদান করে, সেই জন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। পারলাম আমরা বুঝতে? এবারে ভালো কথা যে না, এই শক্তিটা তৈরি হয়ে গেল। এবারে এই শক্তিটা তৈরি হচ্ছে আমাদের সারা শরীরে কোষ আছে, আমরা তো জানি, তাই কি না? তো যেহেতু আমাদের সারা শরীরে কোষ আছে অর্থাৎ সব জায়গায় সব কোষে কোষেই শক্তি তৈরি হবে। এবারে এখন যে এরকম আমি এখন টিউশন পড়াচ্ছি অর্থাৎ পড়ানো হচ্ছে, যেহেতু আমি পড়াচ্ছি তাহলে আমার সব থেকে বেশি শক্তির খরচ কোথায় হচ্ছে? হাত এবং মুখের মধ্যে। যেহেতু এই দুইটি জায়গায় বেশি শক্তির খরচ হচ্ছে, সুতরাং তাহলে এখানে শক্তিটার যোগান দিতে হবে। এবারে এখান থেকে অর্থাৎ পা থেকে আমার শক্তিটাকে মুখে আনতে হবে। তো এটার জন্যও তো কোষের কোনো একটা সিস্টেম তৈরি করতে হবে। সেই জন্যই একটা এক্সট্রা আমরা কোষীয় অঙ্গাণু পেয়ে থাকি, যেটা হচ্ছে কি গলগি বডিজ। কোন কোষীয় অঙ্গাণু? গলগি বডিজ অর্থাৎ গলগি বডি। গলগি বডি খোঁজকর্তা কে? ক্যামিলো গলগি। এবং গলগি বডি কি করে? এই শক্তির পরিবহন করে থাকে। যেরকম মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বললাম, শক্তি তৈরি করলো, সেম ওই শক্তিটাকে গলগি বডি কি করে? এক কোষ থেকে অন্য কোষে নিয়ে যেতে সহায়তা করে। সেই জন্যই আমরা কোষের জমেটো বলে থাকি। যেরকম ডেলিভারি বয়গুলো কি করে থাকে? এক জায়গা থেকে অপর জায়গায় বিভিন্ন রকমের জিনিসপত্রকে পরিবহন করে থাকে। সেই জন্যই ওই অনুসরণ করে আমরা যদি দেখতে চাই যে না, গলগি বডিসও কি করে? এই জোমেটোর মতোই কাজ করে। আচ্ছা, এবারে আমরা সেকেন্ড অর্থাৎ থার্ডে যদি যেতে চাই, তো আমরা যদি ভাবতে চাই পৃথিবীতে যে কোনো শক্তি আপনি ব্যবহারযোগ্য করে তুলেন না কেন, মাস্ট বি যেটার প্রয়োজন সেটা হচ্ছে কি জল। জল ছাড়া কোনো জিনিসই শক্তির আপনি তৈরি করতে পারবেন না, যেটা মেইন কথা। আচ্ছা, এবারে এই যে জল কোষের ভেতরে সঞ্চিত কে রাখছে? ভ্যাকুওল। জল কোষের ভেতরে সঞ্চিত কে রাখে? ভ্যাকুওল। এটা ইমার্জেন্সি জন্য রাখে। ওকে, সেই জন্যই দেখবেন আমরা যখন খাওয়ার পর জল খেয়ে নিলাম, তারপরেও 2-3 ঘন্টার মতো আমাদেরকে আর জল খেতে হয় না। কেন? প্রশ্নটা হচ্ছে এটার জন্যই যে না, ভ্যাকুওল ওর নিজের প্রত্যেকটা কোষের জন্য জল সঞ্চিত করে রেখে দেয়। ওকে, আচ্ছা, এবারে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কার বেশি জলের প্রয়োজন হয়ে থাকে? আমরা জেনারেলি যদি দেখি উদ্ভিদের বেশি জলের প্রয়োজন হবে। সেই জন্য উদ্ভিদের কোষের ভ্যাকুওলটা বড় হয়ে থাকে এবং প্রাণী কোষের ভ্যাকুওলটা ছোট হয়ে থাকে। এবারে আমাদের নেক্সট যেটা কোষীয় অঙ্গাণু জানতে হয় সেটা হচ্ছে কি ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কি অন্তঃপ্রদাহ জালিকা বলা হয়ে থাকে। তো যাই হোক, আমাদেরকে ইআর জানলেও হয়ে যাবে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রিয়ালিতে কোষের মাঝে এইরকম অবস্থায় থাকে, অর্থাৎ কি কোষকে দাঁড়িয়ে রাখতে সহায়তা করে। এর মানে কোষ যে এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে। যেরকম ধরেন আমি এখন পড়াচ্ছি, এবারে আমার হাতগুলো নিচে আছে, এর মানে যদি কোষগুলো ঠিকঠাক দাঁড়িয়ে না থাকতো তাহলে কোষগুলো নিচে চলে যাওয়ার কথা ছিল, ঠিক না? এর মানে যাচ্ছে না কেন? কারণটা হচ্ছে এটাই যে ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য। যেরকম আমাদের শরীরকে দাঁড়িয়ে রাখতে সহায়তা করে আমাদের হাড়গুলো, আর হাড়ের সমন্বয়কেই কঙ্কাল বলে থাকি।
ওকে, সেরকমভাবেই কোষের ভেতরে ইয়ার কোষকে দাঁড়িয়ে রাখতে সহায়তা করে, সেই জন্যই কোষের আমরা কি বলে থাকি, ইয়ারকে কঙ্কাল বলে থাকি। পারলাম বুঝতে? আচ্ছা, এবারে আমরা নেক্সট স্টেপে যাই যে না, ইয়ারের আবার দুটা অংশ আমরা যদি বিভক্ত করি, ইয়ারকে দুটা অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে কি মসৃণ অংশ, আর একটা হচ্ছে অমসৃণ অংশ। অমসৃণ অংশতে দেখতে পাচ্ছি যে না, এরকম কিছু কিছু ফোঁটা দেখতে পাচ্ছি, ওকে, রাফ হয়ে গেছে, মানে অমসৃণ হয়ে গেছে। এই অমসৃণ অংশটা আর মসৃণ অংশটা কি করে, আমরা যদি ভালো রকম দেখতে চাই যে না, অমসৃণ অংশটা প্রোটিন নির্মাণ করছে আর মসৃণ অংশটা কি করছে, ফ্যাটের নির্মাণ। আচ্ছা, প্রোটিন আমরা কথাটা শুনিয়ে আছি, কিন্তু ফ্যাট যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে কিনা, আপনারা বলতে পারেন ফ্যাট মানে হচ্ছে ওই রকমের জিনিস যেগুলো চটচটে টাইপের হয়ে থাকে, এর মানে সব কিছু না। যেরকম ধরে নিন আমরা শ্যাম্পু ব্যবহার করি, শ্যাম্পুতেও ফ্যাট থাকে, সেই জন্য চটচটে টাইপের হয়ে থাকে। আচ্ছা, এবারে প্রশ্ন আমাদের জাগতে পারে যে এই যে আপনি বললেন একটু আগেই মসৃণ অংশটা বলে পরিষ্কার হয়ে থাকে, আরেকটা বললেন অমসৃণ অংশটা, অমসৃণ অংশটা বলে কি জানি এরকম থাকে। তো প্রশ্নটা হচ্ছে এটা কেন থাকে, এখানে বা কি বা আছে যার জন্য এটা অমসৃণ অর্থাৎ রাফ হয়ে গেছে। আসল কারণ হচ্ছে এটাই যে না, এই যে অংশগুলো ছিল এগুলো অংশ ছিল রাইবোজোম। কি ছিল? রাইবোজোম। অর্থাৎ তাহলে আমরা দেখতে পেলাম, প্রথম কথা হচ্ছে এটা কোষের ভেতরে একটা কোষীয় অঙ্গাণু, আর ওই কোষীয় অঙ্গাণুর ভেতরে কি আছে, রাইবোজোম। সুতরাং আমরা এটা বুঝতে পারলাম যে না, এই যেহেতু কোষের ভেতরে কোষ আছে সেই জন্য এর এক্সট্রা কোনো পর্দার দরকার নেই, অর্থাৎ রাইবোজোম পর্দা বিহীন হয়ে থাকে। তাহলে আমরা মেইন যেটা বুঝতে পারলাম যে ইয়ারের যেটা নাম হচ্ছিল যে না, ইয়ার কি তৈরি করছে, প্রোটিন তৈরি করছে। রিয়ালিতে ইয়ার প্রোটিন তৈরি করছিল না, রিয়ালিতে প্রোটিন তৈরি করছিল কি, রাইবোজোম। সেই জন্যই আমরা রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে, তাহলে আমরা বলবো রাইবোজোমকে বলা হয়ে থাকে। এবারে আমরা রাইবোজোমকে যদি দেখি, দু রকমের রাইবোজোম হয়ে থাকে। কয় রকমের হয়ে থাকবে? দুই রকমের। কি কি? আচ্ছা, একটা হচ্ছে কি 70S প্রকৃতির, আর একটা হচ্ছে 80S প্রকৃতির। এবারে স্যার 70S প্রকৃতির আর 80S প্রকৃতির মধ্যে কিছু বুঝলাম না। আচ্ছা, 70S আর 80S মানে, 70S মানে S4 বোঝায় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট মানে কি, যেরকম ধরে নিন আপনি দুটো জিনিস নিয়েছেন, একটা পালক নিয়েছেন, পাখির পালকগুলো, আর একটা নিয়েছেন লোহা। এবারে দুটাকে যদি আপনি ফেলে দিন, কোনটা তাড়াতাড়ি পড়বে? অবশ্যই লোহাটা তাড়াতাড়ি পড়বে এবং পালকটা ধীর গতিতে পড়বে। সেম ওই রকম 70S আর 80S এর মধ্যে দুটার জিনিসের মধ্যে যে ভারী ওটাকে 80S নাম দেওয়া হয়েছে, আর যেটা তুলনামূলক হালকা ওকে 70S রাখা হয়েছে। এবারে প্রশ্নটা হচ্ছে যে এটা কাদের শরীরে থাকে, 70Sটা আর 80Sটা। 80Sটা কি, যতগুলো জীবকে আমরা চোখে দেখতে পাই সম্পূর্ণ জীবগুলোর ক্ষেত্রে কিসে রাইবোজোম কত এসে থাকে, কি প্রকৃতি থাকে, 80S প্রকৃতি থাকে। কত S প্রকৃতি থাকবে? 80S প্রকৃতি, উদ্ভিদ প্লাস প্রাণী দুটাতেই। কিন্তু যতগুলো এককোষী জীব আছে ওদের ক্ষেত্রে 70S প্রকৃতির কি হয়ে থাকে, প্রোটিন হয়ে থাকে, কিন্তু রিয়েলিতে 80S প্রকৃতির রাইবোজোমের হয়ে থাকে। তাহলে আপনাদের যদি এটুকুনি বোঝা হয়ে যায় তাহলে আপনারা স্ক্রিনশট করতে পারেন। এবারে আমাদেরকে পরবর্তী যেটি কোষীয় অঙ্গাণু সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে কি সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোম একটা কোষকে ভেঙে দুটা কোষে পরিণত করতে সহায়তা করে। অর্থাৎ আমাদেরকে যদি কোনো সময় জিজ্ঞেস করে থাকে যে প্রাণীদেহে কোষ বিভাজনে কে সহায়তা করে, সেন্ট্রোজোম। এবং উদ্ভিদ দেহের ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলবো মাইক্রোটিউবিউল। অর্থাৎ একটা কোষকে ভেঙে যেহেতু দুটা কোষে পরিণত করছে, আমরা তাহলে বলতে পারি যে না, সেন্ট্রোজোমের কাজ হচ্ছে অনেকটা জেরোস্কোপি মেশিনের মতো। অর্থাৎ যেরকম জেরোস্কোপি মেশিনে মূল কপি বসিয়ে দিয়ে আমরা ওর একটা উপকপি তৈরি করতে পারি, সেরকমভাবেই হ্যাঁ, একটি কোষকে আবার সেম ওই রকমই নতুন একটি কোষ তৈরি করতে গেলে অবশ্যই কে মাস্ট বি সহায়তা করাবে, সেন্ট্রোজোম। সেই জন্যই আমরা একটু আগেই পড়ছিলাম, আপনারা যদি ভিডিওটাকে আবার স্কিপ করে দেখতে চান তাহলে দেখতে পারেন যে না, ব্রেইনের ক্ষেত্রে সবথেকে কম পুনর্নির্মাণ হতে পারে। কারণ হচ্ছে একটাই যে না, সেন্ট্রোজোম ওখানে থাকে ঠিকই, ব্রেনের কোষগুলোকে আমরা কি বললাম, নিউরনের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে ঠিকই, কিন্তু সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় অবস্থা থাকে, সক্রিয় না, মানে কাজ করতে পারে না। সেজন্যই ব্রেনের ক্ষেত্রে কোষের বিভাজন হয় না, সেজন্য পুনর্নির্মাণও তাড়াতাড়ি হতে পারে না। কিন্তু যকৃতে প্রচণ্ড পরিমাণে সেন্ট্রোজোম থাকবে,
সেই জন্যই যকৃতে যদি কেটে যায় বা কাটা দাগ পড়লেও কি না ওটি 7 দিন বা 14 দিনের মধ্যে আবার নিমিষে শেষ হয়ে যায়। আচ্ছা, সেন্ট্রোজোমের সম্পর্কে আমাদের যদি জানা হয়ে যায় তাহলে যার সম্পর্কে নেক্সট আলোচনার বিষয়ে দাঁড়াবে সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের খোঁজকর্তা হচ্ছে রবার্ট ব্রাউন। প্রচণ্ড গুরুত্বপূর্ণ, রবার্ট ব্রাউন। এবং নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস কোষের মাঝখানে অবস্থান করে এবং নিউক্লিয়াসই বলতে পারি যে না বাকি কোষীয় অঙ্গাণুগুলো যে আছে এদের হেড অর্থাৎ কোচ বলতে পারি আমরা। কিভাবে? কারণ নিউক্লিয়াসই কিন্তু সবাইকে নিজের মতো করে মাফিক কাজ করতে বলে। যেরকম মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে কিনা, নিউক্লিয়াস বলে ওকে গিয়ে যে মাইটোকন্ড্রিয়া কন্টিনিউ শক্তি তৈরি করবি। গলগি বডিজকে নিজের কাজ করতে বলে, ভ্যাকুওলকে নিজের কাজ করতে বলে, ইয়ারকে সম্পূর্ণ কোষীয় অঙ্গাণুগুলোকে এমনভাবে নিজের কাজ করতে বলে। এবং নিউক্লিয়াসই কিন্তু কোষের ভেতরে সম্পূর্ণ তথ্যগুলোকে লুকিয়ে রাখে। যেরকম ধরে নিন যে মানুষের পেট থেকে, অর্থাৎ মানুষের বাচ্চা অবশ্যই মানুষ হওয়ার কথা কি না, মানুষই হয়। হ্যাঁ, আপনারাও দেখছেন যে মানুষের বাচ্চা মানুষই হয়ে থাকে। সেটা কোথায় লুপ্ত অবস্থায় থাকে? যেরকম চোখের জায়গায় চোখ হতে হবে, নাকের জায়গায় নাক হতে হবে, কানের জায়গায় কান হতে হবে। এগুলো তথ্যগুলো কোথায় লুপ্ত অবস্থায় থাকে? এগুলো তথ্য সম্পূর্ণগুলো কোথায় লুপ্ত অবস্থায় থাকে? কোষের নিউক্লিয়াসে। ওকে, এবারে কোনো এক সময় আমরা দেখছি যে না পারমাণবিক বোমা যখন ফাটানো হয় তো এই নিউক্লিয়াসের ভেতরেই আমরা যখন গভীরভাবে অধ্যয়ন করব, যদি আপনারা নিউক্লিয়াসের ভেতরে অর্থাৎ ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং জিনের সম্পর্কে ডিটেলস জানতে চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন যে না আমরা ক্লাস করব। তো আমরা যদি নিউক্লিয়াসের ভেতরে দেখি, নিউক্লিয়াসের ভেতরেই আমরা পেয়ে থাকি ডিএনএ এবং ক্রোমোজোম, জিন। আচ্ছা, এই ডিএনএর ভেতরেই ডিএনএতে জিন থাকে আর এই জিনের ভেতরেই সম্পূর্ণ তথ্যগুলো লুকিয়ে থাকে। ওকে, তো যেহেতু সম্পূর্ণ তথ্যগুলো লুকিয়ে থাকে, যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয় তখন পারমাণবিক বোমা থেকে প্রচণ্ড পরিমাণে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি নির্গত হয়ে থাকে। এই আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নির্গমন হলে এই আমাদের শরীরে যখন নিউক্লিয়াসের মধ্যে দিয়ে যাবে তখন ডিএনএর অনেকগুলো তথ্যকে নষ্ট করে দেয়, অর্থাৎ ধ্বংস করে দেয়। সেই জন্যই হয়তো আপনারা শুনেছেন যে না হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমার বিস্ফোরণ হয়ে থাকে, এই হয়েছিল যে এই হিরোশিমা নাগাসাকির বিস্ফোরণের দরুন এখনও পর্যন্ত আমরা শুনেছি যে ওখানে পঙ্গু মানুষ জন্মায়। আচ্ছা, এবারে যেহেতু নিউক্লিয়াস কোষের ভেতরে একাধিক তথ্যকে লুকিয়ে রেখেছে এবং শেষ পর্যন্ত একটি মানুষের পেট থেকে মানুষের যে বাচ্চা হবে এই বাচ্চাটার কী কী খবরগুলো রাখতে হবে, সম্পূর্ণ তথ্যগুলো কোথায় আছে? নিউক্লিয়াসে। সেই জন্যই কোষের মস্তিষ্ক ঘর আমরা কাকে বলে থাকি? নিউক্লিয়াসকে। যেরকম আমাদের ব্রেনের সঙ্গে আমাদের সারা শরীর যুক্ত, সম্পূর্ণ কাজগুলো আমাদের ব্রেনের মাধ্যমেই করে থাকি, ওই রকমভাবেই নিউক্লিয়াসের মাধ্যমে কোষের সম্পূর্ণ কাজগুলো হয়ে থাকে। সেই জন্যই কোষের মস্তিষ্ক ঘর অর্থাৎ ব্রেন হাউস বলা হয়ে থাকে। এবারে আমাদের জানতে হয় কোনো না কোনো একটা সময় ধরে নিন যে না মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে যে না নিউক্লিয়াসের মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করতে যাচ্ছিল, মাইটোকন্ড্রিয়া এবারে বলছে যে আমি শক্তি তৈরি করব না। এরকম তো হতে পারে কি না কোষের ভেতরে? যদি এরকম অবস্থা আসে তখন নিউক্লিয়াস গিয়ে ওকে জিজ্ঞেস করবে যে বাবু কেন কাজ করছিস না? যদি কাজ না করে তাহলে বলেন তো আপনারাই যে একটা বিকল্প বন্দোবস্ত রাখা উচিত কিনা। সেমভাবেই আমাদের কোষেও কিনা একটা বিকল্প বন্দোবস্ত রয়েছে। যদি মাইটোকন্ড্রিয়া কাজ করতে না চায় নিউক্লিয়াস গিয়ে একবার জিজ্ঞেস করবে। ওকে, যদি জিজ্ঞেস করে এবারে মাইটোকন্ড্রিয়া তবুও কাজ করতে না চাইলে তখন নিউক্লিয়াস এসে ওর পরবর্তী যে কোষীয় অঙ্গাণু অর্থাৎ লাইসোজোমকে গিয়ে বলবে যে লাইসোজোম মাইটোকন্ড্রিয়া কাজ করতে চাচ্ছে না। এবারে মাইটোকন্ড্রিয়া কাজ না করতে চাইলে সেম গলগি বডিসও কাজ করতে চাইবে না অবশ্যই। আর ভ্যাকুওল বলবে যে জল কার জন্য রাখবো, স্ট্রাইক মারতে পারে কিনা। তো যাই হোক, তো লাইসোজোম গিয়ে বলবে কি মাইটোকন্ড্রিয়াকে যে কাজ করবে কিনা। তো মাইটোকন্ড্রিয়া যদি বলে আমি কাজ করব না, এবারে লাইসোজোম উঠে কী করবে? লাইসোজোম ওর শরীরটাকে হালকা ছিঁড়বে এবং ওই ছিঁড়ার পর ওর শরীরের ভেতর থেকে একটা রস বের করবে, হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রো কথার অর্থ জল আর লাইটিক কথার অর্থ কি? লাইটিক কথার অর্থ বিশ্লেষিত করে দেওয়া বা ভেঙে দেওয়া। অর্থাৎ কি ওই মাইটোকন্ড্রিয়ার ভেতরে হাইড্রোলাইটিক এনজাইম ছেড়ে দিবে। হাইড্রোলাইটিক এনজাইম ছেড়ে দিলে মানে কি দাঁড়াবে? মাইটোকন্ড্রিয়াকে পচাই দিবে। অর্থাৎ আবার নতুন করে সেন্ট্রোজোম তো আছে আর নিউক্লিয়াস তো সম্পূর্ণ তথ্য রাখে, আবার নতুন করে কি মাইটোকন্ড্রিয়াকে তৈরি করে দিতে পারবে, নতুন করে তৈরি করে দিবে। ওকে, তো যেহেতু লাইসোজোম কোষীয় অঙ্গাণুকে ধ্বংস করে দিচ্ছে সেই জন্যই একে আমরা সুইসাইড ব্যাগ বা আত্মঘাতীর থলি বলে থাকি। আত্মঘাতীর
থলি বলে থাকি। তো অনেক সময় আপনারা দেখবেন যে না, যদিও আমরা তো দেখতে পাবো না চোখ দিয়ে, তো অনেক সময় আমরা অনেক সময় ঘটনা কি ঘটে থাকে যে মাইটোকন্ড্রিয়া কাজ করতে চায় না কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে, আবার গোলগি বডিসও চায় না, ভ্যাকুওলও চায় না, ইয়ারও চায় না, রাইবোজোমও চায় না, সেন্ট্রোজোমও চায় না, লাইসোজোম না, নিউক্লিয়াসও চাচ্ছে না। তখন কি করবে লাইসোজোম কি না নিজের শরীরটাকে সম্পূর্ণ ফাটিয়ে দিবে, আর ফাটিয়ে দেওয়ার পর হাইড্রোলাইটিক এনজাইম ছেড়ে সম্পূর্ণ কোষটাকে পচিয়ে দিবে, অর্থাৎ নিমিষে শেষ করে দিতে পারে। সেই জন্যই আমরা লাইসোজোমকে কি বলে থাকি, আত্মঘাতীর থলি বলে থাকি। এবারে বিষয়টা হচ্ছে কি, সম্পূর্ণ যদি কোষীয় অঙ্গাণুগুলো একসঙ্গে ভেতরে থাকলে ঘটনাটা কি দাঁড়ায় যাবে যে না, এবারে এই কোষীয় অঙ্গাণুগুলো তো এরকম ব্যাপারটা দাঁড়াতে পারে যে একে অপরের সঙ্গে ধাক্কা লাগতে পারে কিনা। তো যখন ধাক্কা লাগলে কি না, এবারে কোনো সময় যদি ব্যতিক্রমে ধাক্কাটা লাইসোজোমের সঙ্গে লেগে যায়, তাহলে লাইসোজোমের সঙ্গে লেগে গেলে লাইসোজোম আবার কি ছেড়ে দিতে পারে, হাইড্রোলাইটিক এনজাইম, তো ওই কোষীয় অঙ্গাণুকে পচাইতে পারে কিনা। সেই জন্যই কি করা হয়েছে যে না, কোষীয় অঙ্গাণুর ভেতরে এক ধরনের এক্সট্রা করে কি দেওয়া হয়েছে, জল অর্থাৎ রস, যেটাকে আমরা প্লাজমা বলে থাকি। কি বলে থাকি, প্লাজমা বলে থাকি। এই প্লাজমা অর্থাৎ রসটাকে আমরা সম্পূর্ণ কোষে যেই রসটা থাকবে এই রসটাকে আমরা বলে থাকি সাইটোপ্লাজম। কি বলে, এই সম্পূর্ণ রসটাকে কি বলে থাকি, সাইটোপ্লাজম। আচ্ছা, এবারে বৈজ্ঞানিক কি করলো যে না, একটা কাজ করা যাক, এখান থেকে ইনজেকশনের মাধ্যমে জল বের করে নিল। জল বের করে নেওয়ার পর দেখা যাচ্ছে যে না, সম্পূর্ণ কোষীয় অঙ্গাণুগুলো কোষের ক্ষেত্রে মরে গেল, কিন্তু একমাত্র যে কোষীয় অঙ্গাণু যেটা জীবিত ছিলই সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম একটা জিনিস যে না, এখানে যেহেতু সম্পূর্ণ রস ছিল আর এই রসের উপর নির্ভরশীল ছিল লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডিস, যাবতীয় কোষীয় অঙ্গাণুগুলো, তাহলে এই কোষীয় অঙ্গাণুগুলো যেহেতু মরে গেল, এর মানে নিউক্লিয়াস কেন মরল না? কারণটা হচ্ছে এর ভেতরেও নিশ্চয়ই তাহলে এরকম বিষয়টা হতে পারে যে না, এর ভেতরেও রস ছিল, এর ভেতরে যে রসটা পাবো নিউক্লিয়াসের ভেতরে, সেই রসটাকে আমরা কি বলে থাকি, নিউক্লিওপ্লাজম। পারলাম বুঝতে? এই সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম এই দুটো কি একত্রে বলা হয়ে থাকে, প্রোটোপ্লাজম। দুটো কি একত্রে কি বলবো, প্রোটোপ্লাজম। এর মানে আমাদের শরীরকে টিকে থাকতে হলে মাস্ট বি যেটার প্রয়োজন সেটা হচ্ছে কি, প্রোটোপ্লাজম। আমাদের শরীরে যখন প্রোটোপ্লাজমের রসের পরিমাণ কমে যাবে, আমরা ঠিক শক্তি পাবো না। কারণ কি, কোষীয় অঙ্গাণুগুলোই নিজের শক্তি পাবে না। সেই জন্যই বিজ্ঞানী হেক্সলে বলেছিলেন যে না, জীবের জীবনের মূল ভিত্তি অর্থাৎ জীবের জীবনের যে মূল আধারটা, মূল বেসটা, সেটাই হচ্ছে কি, প্রোটোপ্লাজম। মাঝে মধ্যে জিজ্ঞেস করে থাকে যে প্রোটোপ্লাজম জীবের জীবনের মূল ভিত্তি কে বলছিলেন, বিজ্ঞানী হেক্সলে। এবং আমরা যদি দেখি প্রোটোপ্লাজম এরকম একটা জিনিস, আমাদের শরীরের কোষে যদি প্রোটোপ্লাজমের পরিমাণটা 1% কমে আমাদেরকে প্রচণ্ড পিপাসা লাগে, এবং যদি 3% কমে তীব্র পিপাসা লাগবে, আর 10% যদি জলের অভাব ঘটে অর্থাৎ প্রোটোপ্লাজমের অভাব ঘটে, আমরা মারা যেতে পারি বা মারা যাব। আচ্ছা, এবারে প্রশ্নটা হচ্ছে যে প্রোটোপ্লাজমের রসটা কোন সময় কমতে পারে? তো একাধিক কারণের মধ্যে আমরা একটা কারণ বলতে পারি, যখন ডায়রিয়া হবে। ডায়রিয়ার সময় কি না, আমাদের শরীর ঠিক জল শোষণ করতে পারে না, বিনিময়ে সম্পূর্ণ মলের মাধ্যমে জল শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। তো বাইরে বেরিয়ে গেলে কি না, তখন প্রোটোপ্লাজমের অভাব ঘটে যায়। তো এখন আমরা স্যালাইনের মাধ্যমে প্রোটোপ্লাজমকে রস দিতে পারি, কিন্তু আগের সময় কি না, এটা একটা মহামারীর মতো ছিল, বিশাল বড় রোগ ছিল। যেরকম একসময় সারা পৃথিবী জয়কারী রাজা আলেকজান্ডার, যাকে সিকান্দার বলা হয়, আলেকজান্ডার এই ডায়রিয়ার জন্যই মারা গেছিল, অর্থাৎ প্রোটোপ্লাজমের রসের অভাবের জন্যে। আরেকটা মুঘল সম্রাট, পৃথিবী বিখ্যাত মুঘল সম্রাট বলা যায় আকবর, উনিও কিন্তু ডায়রিয়ার জন্য মারা যান। কারণ কি, এই জলের অভাবের জন্যে। তো আমরা এতটুকুনি আলোচনার মধ্যে দেখতে পেলাম যে না, সবার কি কি কাজগুলো ছিল। এবারে লাস্ট আমি বলে দিই যে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে না, সব জায়গায় লাইসোজোম কি করে, কোষীয় অঙ্গাণুকে মেরে দেয়। ভালো কথা। অনেক সময় কি ঘটনাটা ঘটে যায় যে আমাদের শরীরে কোনো এক জায়গায় যদি ক্ষত বিক্ষত হয়, তখন কিন্তু দেখবেন ওই অংশটা কালো হয়ে যায়। যেরকম ধরুন যে আপনি লড়াই করতে গেছেন, লড়াইয়ের ধরুন কি না, নাকে একটা বুড়ো আঘাত লাগছে, তো দেখছেন যে আপনার পুরো চোখ কালো হয়ে গেছে। কালো হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে কি, যে আপনি ওই কোষের, আপনাকে যখন আঘাত করা হয়েছে, তো ওই কোষের কি না, সম্পূর্ণ কোষ তো মারাই গেছে। তো কোষের মৃত্যু হয়ে যাওয়াটাকে ন্যাক্রোসিস বলা হয়। কি বলবো? ন্যাক্রোসিস। তো ওই কোষ তো মরেই গেছে, তার সঙ্গে যেই কোষীয় অঙ্গাণুটা এই সম্পূর্ণ কোষটাকে পচাতো, ওই লাইসোজোমও মরে গেছে।
সেই জন্যে ওই অংশটা পচে কালো হয়ে থাকে। তো পার্শ্ববর্তী যেগুলো কোষগুলো হয়, যেরকম আমরা চোখে যদি আঘাত করে তো চোখের পার্শ্ববর্তী অংশের যেগুলো কোষগুলো হবে ওই কোষগুলো আবার রস দিবে, অর্থাৎ লাইসোজাইম কী করবে, রস দিবে, লাইসোজোমটা হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এনজাইম দিলে চোখের এই অংশটাকে আবার ঠিক আগের যে অবস্থায় অর্থাৎ মেরামতে নিয়ে চলে আসবে, সেই জন্যই কালো থাকে। তো আমার এতক্ষণের আলোচনার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে কোষ। এবারে আমি পরবর্তী ভিডিও আনতে পারবো তখনই যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আপনাদের সাপোর্টটা আপনাদের লাইকের মাধ্যমে যাতে হয় এবং আমি প্রচণ্ড উৎসাহিত হব আপনাদের একটা লাইকের মাধ্যমে। তো সুতরাং আপনারা ভিডিওটা দেখলে এবং ভালো লাগলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে না, আপডেট যদি কোনো ভিডিও আনতে চাই তাহলে কী নিয়ে আনবো।